আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চলো আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে জয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে খেলাধুলা। সাম্প্রতিক বিষয়ে যে খেলাধুলার যে পাঠগুলো আছে, যেগুলো ভর্তি পরীক্ষা আসার মতো উপযোগী, সেই সকল প্রশ্নগুলো আলোচনা করবো আজকের ক্লাসটাতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্রুত আমার সাথে যুক্ত হয়ে যাবা। আজকে সবাই মিলে, একেবারে সবাই মিলে, যারা যারা আছো, পেজে আছো, পেড বেচে আছো, এক্সাম বেচে আছো, যেখান থেকে আছো, সবাই আজকে ক্লাসটা করবো, কারণ আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসটা খুবই খুবই স্পেশাল, খুবই তোমার হচ্ছে যদি প্রশ্ন করা হয় তাহলে এই স্লাইড থেকে আসবে ইনশাল্লাহ। যদি প্রশ্ন করা হয় তাহলে এই স্লাইড থেকে আসবে, আমি 100% আশাবাদী পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত তোমার সাথে যুক্ত হবা। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি অনেকেই চলে আসছে আমার সাথে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দ্রুত আসবা, আমরা সবাই মিলে ক্লাস শেয়ার দিব। শেয়ারটা দিলে সঙ্গে বলে আজকে ক্লাসে পিডিএফ তোমাকে দিয়ে দিব। আজকে যে স্লাইডগুলো তৈরি করেছে ভাইয়া, সকল স্লাইডের পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে জাস্ট একটা শেয়ার দিয়ে পেজে মেসেজ দিবা যে ভাইয়া শেয়ার দিয়েছে, এটা পিডিএফটা দিয়ে দিন, ঠিক আছে? ঠিক আগের মতোই জাস্ট শেয়ারটা দিয়ে বলবা, পেজে বলবা বা শেয়ার দিয়েছি, পিডিএফটা দিন, আমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এই তো ভাইরা চলে আসছো, দ্রুত যুক্ত হয়ে যাও আমার সাথে। আমরা খুব শীঘ্রই এই ক্লাসগুলো করবো এবং বিশ্ববিদ্যালয়ে জয় করব। অর্থাৎ এই যে আমি বলছি আমার বিশ্ববিদ্যালয়, আমি চবিয়ান, ঠিক এই একই সুরে তুমিও বলতে পারবা আমিও চবিয়ান, আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেশের সর্ববৃহৎ ক্যাম্পাস, সবুজ ক্যাম্পাস বলতে পারবা ইনশাল্লাহ। তো দ্রুত একটু যুক্ত হবা, দ্রুত একটু যুক্ত হবা এবং একটু ক্লাসে শেয়ার দিবা। শেয়ার দিয়ে বন্ধুকে একটু মেনশন করবা, বা শেয়ার বা মেনশন করবা, ক্লাসে পিডিএফ তোমাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসের যে পিডিএফটা আছে তোমাকে আমরা দিয়ে দিব। ওকে প্রিয় ভাইরা, অনেকে চলে আসছো দেখতে পাচ্ছি, অনেকে চলে আসছো। তাহলে আমি ক্লাস শুরু করব, আমি এখনই ক্লাসের মধ্যে প্রবেশ করবো। প্রিয় ভাইরা, যারা যারা শেয়ার দিয়েছো তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, তোমরা যারা শেয়ার দিয়েছো। ওকে, তাহলে আমি ক্লাসে প্রবেশ করি ভাইরা, আমি ক্লাসে প্রবেশ করি। তুমি দেখতে পাচ্ছ আজকের স্লাইডগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার ভর্তি পরীক্ষার জন্য। তোমার ভর্তি পরীক্ষার জন্য আজকের এই স্লাইডগুলো, আমি আবার বলছি, আজকের এই স্লাইডগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেকগুলো স্লাইড সাম্প্রতিক সময়গুলোই, যেখান থেকে বিগত বছর পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে। আমি আবার একটু তোমাকে স্মরণ করে দিই, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেই টপিকগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন তোমাকে যদি বলি, প্রশ্ন করে বাস্কেটবল থেকে প্রশ্ন করেছিল বিগত বছর, আবার প্রশ্ন করেছিল তোমার দাবা খেলা থেকে, গ্র্যান্ড মাস্টার থেকে প্রশ্ন করা হয়েছিল। আমাদের সময় টেনিস বল থেকে প্রশ্ন করা হয়েছিল, টেনিস বল, বুঝছো? আবার তোমাদের আগের বারে ভর্তি বছর পরীক্ষা থেকে ফুটবল থেকে প্রশ্ন করা হয়েছে, তার আগের ক্রিকেট থেকে প্রশ্ন করা হয়েছে। এই যে দেখো, খেলাধুলা থেকে প্রশ্ন একটা থাকবেই। তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি গ্রেডের পরীক্ষা দাও তাহলে তোমার এই ক্লাসটা করা ফরজ। তুমি যদি ডি গ্রেডের পরীক্ষা দাও তাহলে তোমার জন্য এই ক্লাসটা করা ফরজ। আবার যদি তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D1 ইন্ডিয়া পরীক্ষা দাও তাহলে তোমার জন্য ফরজের আইন, বুঝছো? ফরজ আইন মানে তোমাকে এটা অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, কারণ খেলাধুলা, এই D1 হচ্ছে খেলাধুলা সম্পর্কেই একটা ইউনিট। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়ারা, যারা যারা যুক্ত হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি পিডিএফ দিব ভাইয়া, জাস্ট পেজে একটা মেসেজ দিতে হবে, শেয়ারটা দিয়ে একটা স্ক্রিনশট দিবা, পরে পেজে মেসেজ দিবা, পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে জয় করার জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয় করার জন্য তোমরা জানো 8 তারিখ, কয় তারিখ ভাইয়া? 8 মার্চ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পরীক্ষা। 1 তারিখ অর্থাৎ পহেলা মার্চ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা। তো পহেলা মার্চ ইউনিটের পরীক্ষা, আমরা সেদিন থাকবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে, শহীদ মিনার থাকবো। তোমরা আসবা, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, মাঝে মধ্যে চায়ের আড্ডাও হতে পারে ইনশাআল্লাহ, যদি সময় সুযোগ হয় আমাদের। ওকে, তাহলে খেলাধুলা বিষয়, হ্যাঁ খেলাধুলা হবে, খেলাধুলা বিষয়, সাম্প্রতিক বিষয়গুলো। ওকে, আমরা ক্লাসে প্রবেশ করি, ক্লাসে চলে আসি, ঠিক আছে? ওকে, প্রথম কারা মানিতে শুরু করলাম। ব্রাজিলের মানি কিটা, এটা হচ্ছে কি? ব্রাজিলের ভিনিসিয়াস। দেখো, খেয়াল করো, সে কি করছে ভাইয়া? সে হচ্ছে 2024 সালের বর্ষসেরা ফুটবল প্লেয়ার। আমি আবার বলছি, 2024 সালের বর্ষসেরা, কি সেরা মানে 24 সালের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেয়ার যিনি, সে হচ্ছে এই কালামানিক, সে হচ্ছে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। সে হচ্ছে কে ভাইয়া? ভিনিসিয়াস জুনিয়র। তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ
খেলাধুলা বুঝি না, কিন্তু খেলাধুলা দেখি না, খেলাধুলা সম্পর্কে পারি না। এই কথা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হবে না, এই কথা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খাতা দেখবে বা ওয়েমার শিট যারা ওই যে মেশিনটা, মেশিন তো এটা বুঝবে না ভাইয়া। মেশিন তো একবার সেট করে দেওয়া আছে যে এটা উত্তর এইটা সেট করে দেওয়া আছে, এটা তো মানবে না, এটা তো শুনতে চাইবে না। সে শুনতে চাইবে তুমি ছেলে হও মেয়ে হও, তুমি ঘরের মধ্যে বসে থাকো, যেটাই করো না কেন, তোমাকে খেলাধুলা থেকে প্রশ্ন করা হবে, তুমি কতটা আপডেট সেটা জানার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এই যে খেলাধুলা বিষয়ে ভিনিসিয়াস জুনিয়র, সে হচ্ছে ব্রাজিলের একজন তারকা, ব্রাজিলের একজন খেলোয়াড়। হ্যাঁ, ওকে। কাতারের দোহার অর্থাৎ কাতারের রাজধানী দোহা, আমি আবার বলছি, কাতার মধ্য আমেরিকা, মধ্য এশিয়ার দেশ। হ্যাঁ, কাতার আরব কান্ট্রি একটা। এই কাতারের দোহা এটা রাজধানী, এটা কি ভাইয়া? এটা হচ্ছে রাজধানী। হ্যাঁ, রাজধানী আম্পায়ার একাডেমি। হ্যাঁ, আম্পায়ার একাডেমিতে মঙ্গলবার 17 ডিসেম্বর ফিফা দ্য বেস্ট 2024 এর আসর অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুরুষ ফুটবলারদের মধ্যে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস, যেটা বলো না কেন। তাহলে প্রিয় ভাইরা, হ্যাঁ ওকে, তাহলে কি বললাম? এই যে আমি প্রথমে তথ্য দিলাম তোমাদেরকে, সে হচ্ছে ব্রাজিলের প্লেয়ার। সে ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা একটা দেশ ব্রাজিল। এই ব্রাজিলের তারকা হচ্ছে কে? সে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যে হচ্ছে 2024 সালে বর্ষসেরা প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন। ওকে, তাহলে আমি পাইলাম, তাহলে আমি পেয়ে গেলাম এটা ডান, এটা আমার ডান হয়ে গেছে ভাইয়া, আমার প্রথম প্রশ্ন ডান। ওকে, পরবর্তী স্লাইডে আসি। পরবর্তী স্লাইডে সামনে এটা কি 2024 সালের কিভাবে প্রশ্ন হইতে পারে যদি এই কোশ্চেনটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। আসার সম্ভাবনা অনেক, কারণ কি খেলাধুলা থেকে যেগুলো আসবে সবগুলো সাম্প্রতিক থেকে আসবে। আমি আবার বলে দিচ্ছি, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, মানে এবার ভর্তি পরীক্ষা দিতে আসতেছো বা দিবা, হ্যাঁ, 8 তারিখ দিবা, 22 তারিখ দিবা, যে তারিখে দাও না কেন, তুমি খেলাধুলা থেকে পরীক্ষা কিভাবে প্রশ্ন করতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠিক একইভাবে একই প্যাটার্নে তোমাকে ঠিক সেভাবে দেখাই দেবো, তোমাদেরকে আমি দেখাই দেবো। ঠিক আছে ভাইয়া, একটু খেয়াল করো। 2024 সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হয়েছেন? হ্যাঁ, কে নির্বাচিত হয়েছেন? সে কে? লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়াস জুনিয়র নাকি নেইমার জুনিয়র? কোনটা? হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম ভাইয়া, আমি এটা পেয়ে গেছি। তাহলে 2024 সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠিত বর্ষসেরা পুরস্কার খেলোয়াড় হিসেবে কে নির্বাচিত হন? উত্তর হচ্ছে আমার এই যে সি নাম্বারটা। হ্যাঁ, কালামানিক, ব্রাজিলের কালামানিক, সে হচ্ছে কি এই যে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কি ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে আমার সি। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসি আমরা, খেয়াল করো, উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা, ভিনিসিয়াস জুনিয়র। পরবর্তী প্রশ্ন আসি ভাই, দেখো খেয়াল করো, এই যে 2024 সালের অর্থাৎ 2024 সালের এই বর্ষসেরা গোলকিপার হিসাবে, গোলকিপার যে বল আটকায়, যে বলে বাড়ানো যারা থাকে না, বল আটকায় যারা খেলা দেখো না, মাঝে মধ্যে পত্রপত্রিকায় দেখো বা ফেসবুকে টাইমলাইনে যে স্ক্রলিং করো যখন করো, তখন তো মাঝে মধ্যে আসে। হ্যাঁ, তো 2024 সালের বর্ষসেরা পুরুষ গোলকিপার, কি গোলকিপার? পুরুষ গোলকিপার হিসাবে কে পুরস্কৃত হন? সে কে? ইজিপ্টটাকে বলছি, যারা ব্রাজিলের ফ্যান আছে তারা হয়তো মন খুশি হয়ে গেছে যে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে আমাদের বর্ষসেরা প্লেয়ার। এখন ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী হচ্ছে কি? আর্জেন্টিনা। এখন সে আর্জেন্টিনার লাগবে, এখন সে কে? ওকে, তাহলে খেয়াল করো, ব্রাজিল আর্জেন্টিনা দুই সমান মাইনাস করে দিলাম আর কি। দেখো 2024 সালের বর্ষসেরা গোলকিপার, আগে দেখছিলাম প্লেয়ার মানে সেরা প্লেয়ার, আর সেরা গোলকিপার মানে গোলকিপার বল আটকাইতে পারে, ওই যে গোল দেওয়ার সময় বল আটকায় ফেলে, বুঝছো? হ্যাঁ, বল মারার সময় বল আটকায় ফেলে, হাতে ধরে ফেলে, এরা হচ্ছে গোলকিপার। এরা হচ্ছে গোলকিপার। সেই গোলকিপারটা কে? এই গোলকিপারটা কে? তোমরা হয়তো দেখছো 2024, হ্যাঁ তোমরা হয়তো দেখছো যে ফাইনাল খেলার সময়, যেমন ফিফা ওয়ার্ল্ড কাপের সময়, বুঝছো, তোমরা দেখছো যে হ্যাঁ, যে মার্টিনেজ বাস পাখি, মানে আর্জেন্টিনার বাস পাখি বলা হয় আর কি তাকে। সে কে? সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, সে হচ্ছে বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে আমার বি। ওকে, ক্লিয়ার? এটা ভাই আমার ক্লিয়ার, ঠিক আছে, এটা আমার ক্লিয়ার। আমি পরবর্তী প্রশ্ন আসবো, খেয়াল করো ভাইরা, আমি পরবর্তী প্রশ্ন আসি। এই যে উত্তর আমি পেয়ে গেলাম, উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা, উত্তর হচ্ছে আমার এমিলিয়ানো মার্টিনেজ। ওকে, পরবর্তী প্রশ্ন আসি, খেয়াল করো, এই যে সেই
তোমাকে দেখাইছি, বুঝছো? এই দেখো, খেয়াল করো, এই যে এমিলিয়ানো মার্টিনেজ, তোমরা যারা দেখতে চাচ্ছ, সে হচ্ছে এই যে এই ব্যক্তি, তোমরা দেখো, তোমরা হয়তো তাকে দেখছো বাট নাম জানো না, তাকে নাম জানো না। আমি তোমাকে একটা ভিজুয়ালাইজ করে দিলাম, তোমাকে দেখাই দিলাম আমি। হ্যাঁ, সে হচ্ছে কে? এই যে এমিলিয়ানো মার্টিনেজ, সে হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার, আর্জেন্টিনার খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়। ওকে, তাহলে দেখো কি পাইলাম ভাই, আমি পাইলাম কি? তাহলে আমি পেয়ে গেছি এই যে এমিলিয়ানো মার্টিনেজ, সে হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার, সে হচ্ছে গোলকিপার। গোলকিপার, হ্যাঁ গোলকিপার, বর্ষসেরা গোলকিপার হচ্ছে কে? এই ব্যক্তি, তার নাম কি? তার নাম হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। গুড, শেষ, এটা আমার শেষ। পরবর্তী প্রশ্ন আসবো আমি, দেখ, খেয়াল করো ফিফা 2027, এই যে ভাইয়া খেয়াল করো, আমরা জানি ফিফা 2030 সালে একটা হবে, 2026 সালে একটা হবে, হ্যাঁ 2026 সালে একটা হবে, 2034 সালে একটা হবে, হ্যাঁ 34, একটু খেয়াল করো, দেখো একটা 26, অর্থাৎ 2026 সালে একটা, 30 সালে একটা, আর কি 34 সালে একটা, মানে প্রতি 4 বছর পর কি হয়? ফিফা হয়। কিন্তু এখানে বলা হয়েছে ফিফা 2027 কাদের? নারী ফুটবল, এটা পুরুষ। এই যে প্রতি 4 বছর পর যেটা হয়, এটা হচ্ছে পুরুষদের, হ্যাঁ কি হয়? পুরুষদের। কিন্তু এখানে বলেছে ফিফা 2027 সালের নারী ফুটবলের আয়োজক দেশ কোনটা? প্রশ্ন হচ্ছে এটা, একটু খেয়াল করলে বুঝতে পারবা। হ্যাঁ, একজন বলছে ভাই আমি এই লোকটাকে চিনি বা কি তার নাম জানি না। বললাম না, হয়তো এমন নেই তুমি ফেসবুকে তাকে দেখছো বাট তার নাম জানো না, অনেকবার দেখছো, হয়তো শেয়ারও দিছো, হ্যাঁ ফেসবুক পোস্ট দেখে শেয়ার দিয়েছো, সে বাংলাদেশে আসছিল, তাকে নৌকা উপহার দেওয়া হয়েছে, দেখছো না তোমরা? হ্যাঁ দেখছো। তাহলে এই যে পাইলাম, হ্যাঁ তাহলে ফিফা এই যে দেখো 27 সালের নারী ফুটবল যেটা হবে, অর্থাৎ আমি আবার বলতেছি, যদি ভর্তি পরীক্ষায়, প্রিয় ভাই আমি একটু স্মরণ করে দিচ্ছি তোমাকে, বিগত বছরগুলো অ্যানালাইসিস করবা, বিগত বছর প্রশ্নগুলো দেখবা, তোমার দেখলে এটা মনে হবে যে খুবই কম, একেবারে খুবই রেয়ার যে ইতিহাস থেকে, মানে আগের যে অতীত কাহিনী আছে এগুলো থেকে পরীক্ষা খুব কম প্রশ্ন আসছে, যেগুলো খেলাধুলা পাঠ যেগুলো আছে, মানে খেলাধুলা যে পাঠটা আছে, এই পাঠটার বিগত বছর মানে অতীতের যে কাহিনীগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসে না। সাম্প্রতিক সমসাময়িক বিষয়ে এবং ভবিষ্যতে যেগুলো হবে এই সকল বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তুমি দেখো, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি প্রশ্ন ব্যাংকটা খোলো, তাহলে দেখতে পারবা যে কিভাবে প্রশ্নটা করা হয়। মানে খেলাধুলার পাঠটা থেকেই কিরকম প্রশ্ন আসে তুমি বুঝতে পারবা, দেখবা সব ভবিষ্যৎ আর বর্তমান সময় থেকে প্রশ্নগুলো আসে। ঠিক একইভাবে 2027 সাল ভবিষ্যৎ, এই পাঠটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। কিরকম আসবে? নারী ফুটবল কোন দেশে হবে বলে দিচ্ছে, সেটা হচ্ছে ব্রাজিল হবে। কোন দেশে হবে? হ্যাঁ ব্রাজিল, এই তো বলে ফেলছো, সেটা হচ্ছে ব্রাজিল। তার সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বার ব্রাজিল। হ্যাঁ ব্রাজিল, এই ব্রাজিলের হচ্ছে বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে, মনে রাখবা এটা। তাহলে 2027 সালে কাদের? নারীদের। কাদের ভাইয়া? নারীদের, এটা মনে রাখবা, এটা কিন্তু পুরুষ না। আবার এই 5 জায়গায় বলে না কিন্তু তোমরা, হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি, 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে একটা, হ্যাঁ 26 সালে হবে, 2030 সালে একটা হবে, 30 সালে একটা হবে, আবার 2034 সালে একটা হবে, 34 সালে একটা হবে। এই 26 সালে হবে 3টা দেশে। কটা দেশে ভাইয়া? 3টা দেশে হবে। 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে, যে ফুটবল ফাইনাল খেলাটা হবে, সেটা হবে কানাডা, হ্যাঁ কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকোতে হবে, ঠিক আছে। আর 2030 সালে যেটা হবে সেটা 3টা মহাদেশে হবে। কয়টা মহাদেশ? 3টা মহাদেশ, মনে রাখো। 3টি মহাদেশ কেন ভাইয়া? 3টি মহাদেশ মিলে হবে। 3টে মহাদেশের মধ্যে একটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, একটা হচ্ছে ইউরোপ মহাদেশ, একটা হচ্ছে কি ইউরোপ মহাদেশ, আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই 3টা মহাদেশের মধ্যে হবে। আর 34 সালে যেটা আছে, অর্থাৎ 34 সালে আরো 10 বছর পরে যেটা হবে, 34 সালে যেই ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে, সেই ওয়ার্ল্ড কাপটা সৌদি আরবে, হ্যাঁ সৌদিতে হবে। তাহলে প্রিয় ভাইরা, আমি তোমাকে একবার ক্লিয়ার করে দিচ্ছি, ধরে ক্লিয়ার করে দিচ্ছি। 2026 সালে অর্থাৎ আগামী বছর যে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 3টা দেশে, মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রতে হবে। 2030 সালে হবে ফিফার 100 বর্ষ বিশ্বকাপ উদযাপন, মানে 100 বর্ষ উদযাপন করবে। কারণ কি? কারণ হচ্ছে এটাই, ফিফা ওয়ার্ল্ড কাপটা, অর্থাৎ ফিফা, খেয়াল করো ভাইয়ারা, ফিফা ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে 1930 সাল থেকে। কত ভাইয়া? 1930 সাল থেকে শুরু হয়েছে। যদি ফিফা ওয়ার্ল্ড কাপটা বা ফুটবল খেলাটা
যদি 1930 সাল থেকে শুরু হয় তাহলে 2030 সালে এসে কত বছর হবে ভাইয়া? অবশ্যই 100 বছর হবে। তাহলে অবশ্যই আমার কেন জানি মনে হচ্ছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে 2030 সালকে নিয়েই হবে। যদি ফুটবল থেকে প্রশ্ন আসে তাহলে যে 2030 সাল যেখানে মানে ফিফা ওয়ার্ল্ড কাপের 30 মানে 100 বছর পূরণ হবে, ফিফা ওয়ার্ল্ড কাপের 100 বছর পূরণ হবে। এই 100 বছর পূর্তি উপলক্ষে তোমার হচ্ছে 3টা মহাদেশ মিলে এই খেলাটা কি করবে? আয়োজন করবে। 3টা মহাদেশ। ওকে, এই তো এই যে এক্সাম আগে পকে গেলে হ্যাঁ টপিকগুলো পড়ে গেলে ভালো হবে। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে কত সালে ভাইয়া? 1930 সালে। মনে রাখবা, এটা মনে রাখবা। ফিফা ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে 1930 সালে। 30 সালে উরুগুয়েতে। কোথায়? দক্ষিণ আমেরিকা একটা দেশ উরুগুয়েতে শুরু হয়েছে। আর 2030 সালে 100 বছর পূর্তি উপলক্ষে 3টা দেশে 3টা মহাদেশ মিলে কি করবে? ফিফা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করবে। ক্লিয়ার? ওকে, পরবর্তী আসি ভাইয়া, আমি পরবর্তী প্রশ্নে আসি। এই যে আমার এই ধাপে আসি, কি বলছি দেখো, নারী ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে। নারী ফুটবল বিশ্বকাপ কোথায়? ব্রাজিল হবে 2024 সালের 10 ডিসেম্বরের ফিফা 2027 সালের বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ব্রাজিল। এই আয়োজন করবে কোন দেশ? ব্রাজিল করবে। অর্থাৎ এই খেলাটা আয়োজন করে ব্রাজিল। কে করবে ভাইয়া? ব্রাজিল করবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি উত্তর পেয়ে গেছি ভাইয়া। পরবর্তী আমি প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা পুরুষ সেটা হয় 4 বছর পর পর, আর যেটা নারীদের হয় সেটা হচ্ছে কি তোমার হচ্ছে 3 বছর এরকম বছর পর পর হয় আর কি। খেয়াল করো ভাইয়া, বিশ্বে প্রথম দল হিসাবে টেস্ট ক্রিকেটে 1 বর্ষপঞ্জিতে মানে 100 বছর 1 বছরে 100 ছক্কা মারার মাইল ফলক অর্জন করেছে ভারত। মানে ভারত একটা দল হিসাবে 1 বছরে 100টা ছক্কা মেরেছে। 100টা কম মেরেছে, কি মারছে? 6 করে 6 মেরে দিছে, বুঝছো? 100টা কি মারছে? 6 মারছে। আমি দেখতে পাচ্ছি 450। এটা 500 কি হবে না? ইনশাল্লাহ 500 অবশ্যই হবে। তুমি যদি চাও, তুমি যদি একটা শেয়ার দাও, শেয়ার দিলে কিন্তু আছে ক্লাসের পিডিএফটা, যে তথ্য বল ক্লাস আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো স্লাইড তোমাকে একটু দেখাই আমি। হ্যাঁ, তুমি তো বিশ্বাস করবে না ভাই, তোমাকে দেখাই কত স্লাইড আছে, তোমাকে দেখাইলাম, বুঝছো? আরো অনেকগুলো স্লাইড আছে, তোমাকে আমি দিব স্লাইডগুলো, সবগুলো দিয়ে দেবো। জাস্ট একটা শেয়ার দিবা। ওকে, এখন দেখো ভারত তাহলে 2024 সালের নবম আইসিসি নারী টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। কে হয় ভাইয়া? নিউজিল্যান্ড। ওকে, 2024 সালের নবম আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাংলাদেশের একমাত্র জয় পায়। মানে কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই বিশ্বকাপের মধ্যে বাংলাদেশ একটা জয় পাইছে, একটা জয় মানে জিতছে। কোন দেশের বিপক্ষে জিতছে ভাইয়া? সেটা হচ্ছে স্কটল্যান্ড। এই যে স্কটল্যান্ডের বিপক্ষে কি করছে? জয়লাভ করছে। বুঝতে পারছো? তাহলে আমি এই স্লাইডের যে তথ্যগুলো আছে এগুলো তোমার কাছে ক্লিয়ার করলাম। 2024 সালে নবম আইসিসি নারী টি-20 যে বিশ্বকাপটা হয়েছে, এটার মধ্যে বাংলাদেশ শুধুমাত্র একটা দলের বিপক্ষে জয়লাভ করতে পারছে, সেটা হচ্ছে আমার স্কটল্যান্ড। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে আমার স্কটল্যান্ড। ওকে, ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেন আসি। দেখো ভাইয়ারা, এই যে এটা খেয়াল করো, এটা হচ্ছে এই যে জার্সিগুলো দেখতে পাচ্ছ না? জার্সিগুলো দেখতে পাচ্ছ? এটা হচ্ছে জিম্বাবু। এটা কোন দেশের প্লেয়ার? এটা হচ্ছে জিম্বাবুর প্লেয়ার। এই যে জিম্বাবুর প্লেয়ার, হ্যাঁ জিম্বাবু, এই জিম্বাবুর প্লেয়াররা, এই প্লেয়াররা কেন আসতেছে জানো? কেন উৎসাহ, কেন উল্লাস করতেছে, কেন আনন্দ করতে জানো? কারণ তারা অনেক পরিশ্রম করেছে, অনেক রান করেছে, তারপর তাদের মধ্যে একটা আনন্দ জোয়ার বয়ে যাচ্ছে। ঠিক তোমাদের একই সময় একই হবে। তুমি যখন দেখবে রেজাল্ট শিটের মধ্যে তোমার নামটা, তোমার নামের পাশে মনে করো তোমার নাম থাকবে না, তোমার রুল নাম্বার, বুঝছো? তোমার এটা রুল নাম্বার, তোমার রুল নাম্বার হচ্ছে কত ধরলাম? 21 24 27 08, মনে করো এটা, হ্যাঁ 08, এরকম তোমার একটা রুল নাম্বার। জাস্ট এটা বাংলিশ হয়ে গেছে আর কি। হ্যাঁ 27, তারপর হচ্ছে এরকম একটা রুল নাম্বার। এই রুল নাম্বারটা তুমি মিলাইলা, তোমার যে মানে অ্যাডমিট কার্ড আছে সাথে সাথে মিলাইলা, অ্যাডমিট কার্ডের সাথে মিলাইলা 21 27, পর হচ্ছে 27, পর 08, এর পাশেই দেখলা মিড পজিশন হচ্ছে কত? তুমি দেখো মিড পজিশন দেখলা কি 21। খেয়াল করে একটু ইমাজিন করো তো ভাইয়া, চিন্তা করো তো, তোমার রোল নাম্বার পাশে মিড পজিশন লেখা আছে কত? 21। বুঝতে পারছো? তুমি কি করবা জানো? তুমি একটু আবার মিলাবা, তুমি কনফিউজ হয়ে যাবা যে আসলে কি এটা আমি কিনা। তুমি আবার একটু মিলাবা, দেখবা আবার কি হবে, আবার মিলাবা, এবার ঠিকই ভাবে মিলাবা, দেখবা এটা মিলতেছে, এটাতে মিলতেছে। তখন তোমার কি হবে জানো? তখন তোমার চোখে পানি চলে আসবে, তখন তোমার ওই সিচুয়েশনে পানি চলে আসবে। তুমি কি করবা? আশেপাশে যদি আর মানুষ থাকে, তুমি তোমার মাকে দিয়ে দিবা, বাইকে দিবা, বাই একটু চেক করবে, মা একটু দেখবে, বাবা একটু চেক করে দেখবে যে আসলে এই রুল নাম্বারটা তোমার কি না। ওরা কি মিলাবে,
ওরাও মিলাবে। তো এই সিচুয়েশনটা চিন্তা করো, দেখো কি অবস্থাটা হবে। তুমি যখন দেখবা তোমার মেরিট পজিশনের পাশে 21 লেখা, 21 লেখা, বা এর চেয়েও কম হইতে পারে, এর চেয়েও কম হইতে পারে, তখন চিন্তা করো কি তোমার সিচুয়েশনটা কিরকম হবে। হ্যাঁ, তোমাকে কি করে সবাই মানে জড়িয়ে ধরবে, আশেপাশে যে মানুষগুলো আছে, তুমি যে পরিশ্রম করছো তারা দেখছে যে তুমি পরিশ্রম করছো, সেই জন্য তোমাকে দিছে। চিন্তা করো একটু, জাস্ট চিন্তা করো, ইমাজিন করো যে আসলে সিচুয়েশনটা কিরকম হবে। হ্যাঁ, খুব শীঘ্রই সিচুয়েশনটা আসবে ইনশাআল্লাহ, এই সিচুয়েশনটা আসবে। খেয়াল করো ভাইরা, এই যে প্রিয় ভাইরা একটু খেয়াল করো, এই যে এখন আসি তো আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দেশ হিসাবে জিম্বাবু কত? 344 রান, বিপক্ষ দল হচ্ছে গাম্বিয়া। মানে সবচেয়ে বেশি রান দলীয়ভাবে সবচেয়ে বেশি রান করছে কে? সে হচ্ছে জিম্বাবু, সে হচ্ছে জিম্বাবু আমার, ঠিক আছে ভাইয়া, সে হচ্ছে আমার জিম্বাবু। ওকে ভাইয়া, আমি নেক্সট কোশ্চেনে আসি। দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এই ব্যক্তি, সে হচ্ছে কে? সে হচ্ছে ফিলিপ বেরান্ট সিমন্স, ফিলিপ বেরান্ট সিমন্স। খেয়াল করো, বাংলাদেশি ক্রিকেট দলের নতুন কোচ, বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ, এই সেই ব্যক্তি। বাংলাদেশ দলের নতুন কোচ কে? সে হচ্ছে এই ব্যক্তি, বাংলাদেশের ক্রিকেট দলের নতুন কোচ ফিলিপ বেরান্ট সিমন্স, ফিলিপ বেরান্ট সিমন্স। সে হচ্ছে ত্রিনিদাদ ও টুবাগো দেশের নাগরিক আর কি। তো সে হচ্ছে এই যে ব্যক্তি দেখতে পাচ্ছ। হ্যাঁ, মাথায় চুল নাই কিন্তু সম্মান আছে, বুঝতে পারছো? মাথায় চুল নাই কিন্তু সম্মান আছে। হ্যাঁ, এরকম একটা দিন খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। দোয়া করি যারা কষ্ট করতেছ তারা খুব শীঘ্রই এরকম একটা মুহূর্ত পাবা, এরকম একটা মুহূর্ত তুমি অবশ্যই পাবা ইনশাল্লাহ। ওকে, তো ভাইয়া পেয়ে গেলাম ফিলিপ বেরান্ট সিমন্স, সিমন্স মনে রাখবা, সিমন্স। হ্যাঁ, ওকে, পরবর্তী দেখো, খেয়াল করো 2030 সাল। কত সাল ভাইয়া? এই যে খেয়াল করো ভাইয়া, 2030 সালটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে 1930 সাল, 1930 সালে শুরু হয়েছে, আর 2030 সালে এসে 100 বছর হবে। কত বছর হবে ভাইয়া? 100 বছর হবে। যদি 100 বছর হয় তাহলে 100 বছর পূর্তি বা উদযাপন করবে, তাহলে 2030 সালটা খুবই গুরুত্বপূর্ণ ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য। ফিফা ওয়ার্ল্ড কাপের 2030 সালটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে 100 বছর মানে 100 বছর পূর্তি হবে, 100 বছর পূর্তি হবে। হ্যাঁ, এই 100 বছরে কি হবে? ফুটবল বিশ্বকাপ কতটি মহাদেশে অনুষ্ঠিত হবে? প্রশ্ন করছে এটা, একটু বলো দেখি, একটু আগে আমি বলছি আমি তোমাদের উত্তরটা। ওকে, তাহলে একটু দেখো ভাইয়া, তাহলে 30 সালের ফুটবল বিশ্বকাপ কতটি মহাদেশে অনুষ্ঠিত হবে? প্রশ্ন হচ্ছে এটা, কতটি মহাদেশে অনুষ্ঠিত হবে? 1টা, 2টা, 3টা, 4টা? কয়টা মহাদেশে ভাইয়া? কয়টা মহাদেশে অনুষ্ঠিত হবে? হ্যাঁ, পিডিএফ দিব তো ভাইয়া, পিডিএফটা দিব। জাস্ট কি করবা, একটা শেয়ার বাটনে ক্লিক করে দাও, ক্লিক করে শেয়ার দিয়ে জাস্ট একটা স্ক্রিনশট নিবা, পরে পেজে আমাকে বলবা যে ভাই শেয়ার দিয়েছি, পিডিএফটা দিয়ে দেবো। তাহলে এই যে ফুটবল বিশ্বকাপ কতটি মহাদেশে অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে 3টা। 3টা কয়টা ভাইয়া? 3টা, মনে রাখবা। কয়টা ভাইয়া? 3টি। হ্যাঁ, ঠিক আছে, 3টি মনে রাখবা। 3টা কি ভাইয়া? একটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে কি ইউরোপ, ঠিক আছে, ইউরোপ মনে রাখবা। পরে আসি ভাই, দেখো 2030 সালের বিশ্বকাপ শতবর্ষী বিশ্বকাপ। 2030 সালের বিশ্বকাপটা কি হবে? শতবর্ষী বিশ্বকাপ প্রতিযোগিতায় চিহ্নিত করবে প্রথমবারের মতো দুটি মহাদেশের 3টি দেশে, দুটি মহাদেশের 3টি দেশের প্রতিযোগিতার আয়োজক হবে, যেখানে স্পেন, পর্তুগাল এবং মরক্কো আয়োজক দেশ, অতিরিক্তভাবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই ইভেন্টের উদ্বোধন দেশ হিসাবে কাজ করবে। তাহলে পাচ্ছি কয়টা? মরক্কো হচ্ছে কি আফ্রিকা মহাদেশের দেশ, কয়টা? তাহলে 3টা হইলো। 3টা দেশ, কয়টা ভাইয়া? 3টা মহাদেশ, সরি কয়টা ভাইয়া? 3টি মহাদেশ আমার, 3টি। কয়টি? 3টি মহাদেশ মিলে কি করবে? 2030 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 3টি মহাদেশ মিলে আয়োজন করছে। ওকে, দেশগুলো কি ভাই? দেশগুলো খেয়াল করো, দেশগুলো হচ্ছে কি? একটা হচ্ছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, পর্তুগাল, মরক্কো আর স্পেন, মরক্কো আর স্পেন, এই 6টা দেশ। তাহলে 3টা মহাদেশ, 6টা দেশ। ক্লিয়ার করে বলে দিচ্ছি, 2030 সালে যেই বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপটা মহাদেশ হচ্ছে কয়টা? মহাদেশ 3টা, মহাদেশ 3টা, আর দেশ হচ্ছে 6টা। দেশ কয়টি ভাইয়া? দেশ হচ্ছে আমার 6টি। দেশ 6টি, মহাদেশ 3টি, মহাদেশ আমার 3টি। ওকে ওকে,
ঠিক আছে, পরবর্তী আসি ভাই। দেখো 2025 সাল, 2025 সাল আসছি, মানে 2025 সালের বিপিএল এর মাস্কটের নাম কি? এই যে 2025 সালে যেটা হইলো আর কি, কিছুদিন আগে বিপিএল হলো না, তোমরা খেলা দেখলে না, বিপিএল হলো, বরিশাল জিতলো। এই বিপিএল এর মাস্কটের নাম কি ছিল? তোমরা তো দেখছো, এই যে একটা পাখির মতোই ছিল আর কি, হ্যাঁ, পাখির মতো একটা ছিল, সাইন ছিল, ওটা হচ্ছে বিপিএল এর মাস্কট, ওটা হচ্ছে মাস্কট, ঠিক আছে, ওটা হচ্ছে বিপিএল এর মাস্কট। একদম বলে ফেলছে, হ্যাঁ, কি বলছে? বিন ইদ্রিস বলছো, তোমার হচ্ছে 36, ডানা 36। হ্যাঁ, দেখি তো কি বলছো একটু, একদম দেখতে পাচ্ছি তোমার হচ্ছে রবিউল বলছো, রাদিয়া সোহাগী বলছো, আর তোমার হচ্ছে হ্যাঁ সান্দিতা মেঘলা বলছো, মেহেদি বলছো, সাকিব, এরা বলছো কি ডানা 36। দেখি তো একটু খেয়াল করো, 2025 সালের বিপিএল এর মাস্কটের নাম কি হবে? ডানা 36, সাদা পায়রা, শান্তির প্রতীক নাকি তারুণ্যের উৎসব, কোনটা? হ্যাঁ, এই নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এই নাম্বার। তাহলে বিপিএল এর যে মাস্কট ছিল, ওই মাস্কটের নাম হচ্ছে কি ভাইয়া? ডানা। ডানা কত ভাইয়া? ডানা 36, ডানা 36। তোমরা জানো এই 36 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? 36 জুলাই তোমাদের মনে আছে? 36 জুলাই, 36 জুলাই মনে আছে তোমাদের কি? তোমাদের কি মনে আছে 36 জুলাই? এই 36 জুলাই কেন 36 জুলাই? 36 জুলাই দ্যাট মিন্স 5 আগস্ট। 36 জুলাই দ্যাট মিন্স 5 আগস্ট। 36 জুলাই, জাস্ট 36 কে এখানে লেখা দিয়েছে, আর ডানার মধ্যে 36টা পাখা আছে, মানে এই আছে আর কি, ইয়ার মধ্যে কি বলে ওগুলো থাকে আর কি। তাহলে বিপিএল এর মাস্কটের নাম হচ্ছে ডানা 36, ডানা 36। পরবর্তী আসিবা, ওকে। দেখো মাস্কটটা কি? মাস্কটের নাম রাখা হয়েছে ডানা 36, এই যে পাইলাম আমরা, মাস্কটের নাম রাখা হয়েছে ডানা 36, যা মূলত ডানা প্রসারিত করে একটি সাদা পায়রা। এই যে মাস্কটটা আছে, এই মাস্কটটা কি আসলে কিসের? এটা হচ্ছে পায়রার। কিসের ভাইয়া? সাদা পায়রা, সাদা পায়রার। ডানা শব্দটি ব্যবহৃত হয়েছে মুক্ত ও স্বাধীনতার প্রতীক হিসাবে। তাহলে এই যে ডানা শব্দটা যদি বলি আমরা, ডানা 36 বলি, এই ডানাটা হিসাব কি হিসেবে পরিচিত হয়েছে? স্বাধীনতার প্রতীক, মুক্তি ও স্বাধীনতার প্রতীক হিসাবে তোমার হচ্ছে হিসাব ব্যবহৃত হয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বা গণ আন্দোলনের স্মরণীয় 36 দিনের জন্য মাস্কটের দুই পাশে রাখা হয়েছে 18টি করে মোট 36টি রঙিন পালক, রঙিন পালক। ওকে, তাহলে উত্তর পেয়ে গেছি, আমি উত্তর পেয়ে গেছি। পরবর্তী আসিবে, দেখো এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে, সে হচ্ছে কে? দেখো অবিক আনোয়ার। এই অবিক আনোয়ার কি করছে? প্রথম বাংলাদেশ হিসাবে আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায়, প্রথম বাংলাদেশ হিসাবে, হ্যাঁ তোমার হচ্ছে রেসিং প্রতিযোগিতায় তোমার চ্যাম্পিয়ন হয় অবিক আনোয়ার। এসে হচ্ছে অবিক আনোয়ার, এটা আমার অবিক আনোয়ার ভাই, হ্যাঁ। প্রথম বাংলাদেশ হিসাবে আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কে? সে হচ্ছে অবিক আনোয়ার, মনে রাখবা। সে হচ্ছে কে ভাই? সে হচ্ছে আমার অবিক আনোয়ার, সে হচ্ছে অবিক আনোয়ার। ওকে, ঠিক আছে, অবিক আনোয়ার। এর পরবর্তী প্রশ্ন আসিবা, দেখো দ্রুত আগাবো আমরা, দ্রুত। ডানা 36 মাস্কটটি কোন প্রাণীর রূপে ডিজাইন করা হয়েছে? এই যে ডানা, যেটাকে বললাম ডানা, হ্যাঁ, এই যে ডানা 36, কত ভাই? 36। ডানা 36টা কোন প্রাণীর মতো করে, মানে কোন প্রাণীর প্রতীক হিসাবে বা রূপ হিসাবে ডিজাইন করা হয়েছে? এটাকে বলছিলাম তোমাদেরকে, বাঘ, সিংহ, সাদা পায়রা নাকি হরিণ? ডানা 36 যে, ডানা 36 যেটা আছে, এই ডানা 36টাকে যে তৈরি করা হয়েছে বা এই প্রতীক এটা তৈরি করা হয়েছে কোন প্রাণীর রূপে ডিজাইন করা হয়েছে? বলো তো দেখি। হ্যাঁ, একজন বলছো সাদা পায়রা, হ্যাঁ, বাঘ, সিংহ, সাদা পায়রা নাকি হরিণ? উত্তর হচ্ছে সাদা পায়রা। দেখবো আমরা একটু বড় উত্তরটা। উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার সাদা পায়রা। ওকে, ওকে, তাহলে আমি উত্তর পেয়ে গেছি ভাইয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার সাদা পায়রা, সাদা পায়রা। ওকে প্রিয় ভাইরা, ওকে, পরবর্তী প্রশ্ন আসি আমি। দেখো পরবর্তী প্রশ্ন কি? দেখো ডানা 36, মাস্কটের নাম রাখা ডানা 36, যা মূলত ডানা প্রসারিত করা একটি সাদা পায়রার নাম। কি বে? এই যে সাদা পায়রার নাম, এটা সাদা পায়রার নাম। ওকে, সাদা পায়রার নাম ভাইয়া। পরবর্তী প্রশ্ন আসি ভাই, দেখো এটা হচ্ছে আমার কি? দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ, এটা, হ্যাঁ, গুকেশ, ডুম্বুরাজ গুকেশ আর কি, গুকেশ, হ্যাঁ, এই যে গুকেশ, এই গুকেশ কি করে? দেখো খেয়াল করো, মানে এইবারের দাবা যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, ওই চ্যাম্পিয়নশিপে মানে চ্যাম্পিয়ন হয়েছে গুকেশ। কে গুকেশ? সে হচ্ছে, এই লেখা আছে এখানে সুন্দর মতো, সের নাম কি? এই ডুম্বুরাজু গুকেশ। দেখছো, ডুম্বুরাজু গুকেশ
এই ডুম্বরাজু গুকেশ হচ্ছে কে? এই ডুম্বরাজু গুকেশ তোমার হচ্ছে কি করছে সবগুলো এখানে পাবা। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন, মনে রাখবা, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তি দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন, ঠিক আছে, গুকেশ। তাহলে দেখো 12 ডিসেম্বরে সিঙ্গাপুর অনুষ্ঠিত, কোথায় হয়েছে? সিঙ্গাপুরে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মুকুট পরেন ভারতের ডুম্বরাজু গুকেশ। হ্যাঁ, ভারতের, উনি কোন দেশের? উনি হচ্ছে ভারতের, ভারতের ডুম্বরাজু গুকেশ। এই জয়ের ফলে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েন তিনি। তাহলে মানে সবচেয়ে এবার জয়টা কেন গুরুত্বপূর্ণ? দাবা খেলার মধ্যে এবার জয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই যে গুকেশ আছে, এই গুকেশ হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ। এই যাবৎ পর্যন্ত দাবা খেলায় যারা জয়ী হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ছোট সে হচ্ছে গুকেশ, সবচেয়ে ছোট। সে কত বছর বয়সে হয়েছে? মাত্র 18 বছর বয়সে, মাত্র 18 বছর বয়সে সে চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, সে চ্যাম্পিয়ন হয়েছে এই গুকেশ। তাই আমি পাইলাম দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ সর্বকনিষ্ঠ হিসেবে জয়লাভ করছে এবং রেকর্ড করেন। তার বয়স হচ্ছে কত? 18 বছর। এর মাধ্যমে তিনি ভাঙেন গেরি ক্যাসপারভের 22 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। তাহলে এই যে গেরি ক্যাসপারভের, ইনি হচ্ছে রাশিয়ান, সোভিয়েত ইউনিয়ন, বর্তমান আজারবাইজানে থাকেন, নাগরিক আর কি। এই যে গেরি ক্যাসপারভের যে রেকর্ড ছিল 22 বছর বয়সে কি করা, তোমার হচ্ছে মানে দাবা খেলা চ্যাম্পিয়ন হওয়া, এই রেকর্ডটা ভেঙে দিয়েছে। কে ভেঙে দিয়েছে? সে হচ্ছে গুকেশ, ডুম্বরাজু গুকেশ। তিনি এই রেকর্ডটা ভেঙে দিয়েছে। কার রেকর্ড ভেঙে দিয়েছে? সে হচ্ছে এই যে গেরি ক্যাসপারভের, ক্যাসপারভের রেকর্ড ভেঙে দিয়েছে। তাহলে ভাই মনে রাখবা, এবার দাবা খেলার মধ্যে চ্যাম্পিয়ন কে হয়েছে? সে হচ্ছে ভারতের নাগরিক, সে হচ্ছে গুকেশ, মানে ডুম্বরাজু গুকেশ হচ্ছে চ্যাম্পিয়নশিপ। ওকে, সে এক রেকর্ড ভেঙে দিয়েছে। সেই রেকর্ডটা কি? সেই রেকর্ডটা হচ্ছে গেরি ক্যাসপারভের যে 22 বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েছিলেন, মানে সবচেয়ে কনিষ্ঠ হিসাবে, সেই রেকর্ডটা সে এই গুকেশ ভেঙে দিয়েছে। কারণ কি? এই গুকেশের বয়স মাত্র 18 বছর বয়স, মাত্র 18 বছর বয়সে চ্যাম্পিয়ন হয়ে গেছে। ওকে ডান, তাহলে এটা আমার ডান, এটা আমার ডান। ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসি ভাই। দেখো, ডুম্বরাজু গুকেশ কত বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়? বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছে কত বছর বয়সে? প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এইভাবে ঠিক একটা প্রশ্ন আসতে পারে যে ডুম্বরাজু গুকেশ কত বছর বয়সে দাবা চ্যাম্পিয়ন হয়? 22 বছর, পর হচ্ছে 20 বছর, 24 বছর নাকি 18 বছর বয়সে? হ্যাঁ, একজন বলছে, লিলি বলতেছে ভাই আমার বয়স তো 18 বছর, আমি কি করলাম? হ্যাঁ, চিন্তা করো তুমি কি করলা। হ্যাঁ, তুমি কি করলা? প্রশ্ন করো যে তুমি এরকম হইতে পারছো কিনা, তোমার নামটা কেমন মানুষ পড়তেছে কিনা, তোমার নামে কোনো রবিত্রিক হচ্ছে কিনা, তোমার নামে কোনো সাধারণ জ্ঞান হচ্ছে কিনা, হচ্ছে না তো। হ্যাঁ, তাহলে কি করতে হবে? তাহলে তুমি যেই পদ্ধতির মধ্যে আগাচ্ছ সেটা চেঞ্জ করতে হবে, তাহলে দেখবো হয়ে গেছে। তাহলে ডুম্বরাজু গুকেশ কত বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়? সেটা হচ্ছে 18 বছর বয়সে। মাত্র 18 বছর বয়সে কি করে? তোমার হচ্ছে 18 বছর বয়স, এই বয়স কোনো মানে না বাধা। হ্যাঁ, এই বয়স আসলে ভয়ঙ্কর। হ্যাঁ, 18 বছর বয়স, 118 বছর বয়সে কেউ কি করে? কেউ তোমার হচ্ছে কি করে, মানে মোবাইল ফোনে কথা বলতে 18 বছর থেকে 19 বছর হয়ে যায়। আবার কেউ 18 বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। মানে কেউ 18 বছর বয়সে মোবাইলে কথা বলতে চ্যাট করতে 19 বছর হয়ে যায়। আবার ঠিক কেউ 18 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। একই জায়গায়, একই পৃথিবীতে বসবাস করি, একই হাওয়া, একই বাতাস, সবকিছু এক। ওর 2টা হাত, আমার 2টা হাত, সবকিছু এক, কিন্তু ওর হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়ন আর আমি 18 থেকে 19 হয়ে গেলাম। ওকে ঠিক আছে ভাইয়ারা, পরবর্তী প্রশ্ন আসি। এই যে আসে, দেখো 18 বছর বয়স পাইলাম। এখন আসি, দেখো এই যে গুকেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে কার রেকর্ড ভাঙা হয়েছে? এই সেই ব্যক্তি, এই যে দেখো, দেখতে পাচ্ছ সে তাকায় আছে, মানে সে রেগে গেছে, বুঝছো, রেগে আছে। এই যে গুকেশ যে রেকর্ড করেছে, এই রেকর্ডটা ভেঙে দিয়েছে। রেকর্ড করেছে, এই রেকর্ড তিনি কার রেকর্ড ভেঙে দিয়েছে? মনে করো এই গুকেশ 18 বছর চ্যাম্পিয়নশিপ হয়েছে। কোন এক সময় হয়তো অদূর ভবিষ্যতে এরকম হইতে পারে, কোন এক মায়ের সন্তান যদি 17 বছরের বয়সে চ্যাম্পিয়নশিপ হয়ে যায়, তাহলে সেও কি করবে? সেও গুকেশের চ্যাম্পিয়ন মানে রেকর্ড ভেঙে ফেলবে।
ঠিক এই গুকেশ একই কাজ করছে। এই যে এই ব্যক্তির বয়স ছিল 22 বছর যখন তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। যখন তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর বয়স। এখন তার নাম কি? তার নাম কি? ওকে ওকে, তাহলে দেখো এই যে গুকেশের বয়স তখন 22 বছর ছিল। সরি, এই গুকেশ যখন মানে এই ব্যক্তির বয়স ছিল 22 বছর বয়স আর কি। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে গ্যারি ক্যাসপার। গ্যারি ক্যাসপার, সেটা হচ্ছে বি নাম্বার সঠিক উত্তর। বি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে ভাইরা, গ্যারি ক্যাসপার। ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসি ভাইরা। আমি পরবর্তী প্রশ্ন আসি, দেখো। ওকে, গ্যারি ক্যাসপার, আমি একটু দেখি। অবিসংবাদিত বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ক্যাসপারভ ছিলেন তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের নাগরিক, বর্তমান আজারবাইজান। এই দেখো, পরীক্ষা আসতে পারে। বর্তমান কি? বর্তমান হচ্ছে আজারবাইজান। তার রেকর্ডটি ছিল 1985 সালের, মানে 1985 সালে সে চ্যাম্পিয়নশিপ হয়েছিল। মানে 1985 সালে সে চ্যাম্পিয়নশিপ হয়েছিল। হওয়ার পরে এই রেকর্ডটা এখনো ভাঙতে পারে না কেউই। বাট 2025 সালে এসে বা 24 সালে এসে সেই রেকর্ডটা ডুম্বরাজু গুকেশ ভেঙে দিল। এরা দেখে 60 বছর, এখন 60 বছর। বাট তিনি যখন জয় করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। এই ব্যক্তির বয়স এখন দেখা যাচ্ছে বুড়া। হ্যাঁ, 60 বছর লাগতেছে। বাট তিনি যখন জয় করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। 22, তখন তার সাল কত ছিল? তাহলে ছিল 85। তাহলে 85 যদি হয় তাহলে ওখানে 15, তাহলে এখানে যোগ করে 15 যোগ করলে কত হবে? 15 যোগ করলে 37 আর হচ্ছে এখানে 25। এই তো হয়ে গেছে। তাহলে 60 বছরই, এখন 60 বছর তোমার বয়স আন্দাজ ঠিক আছে। তার 60 বছর কাছাকাছি আর কি, এরকম হয়ে গেছে আর কি। সাবরিন সঞ্জিত বলতেছো ভাই 3 বার শেয়ার দিতে, 3 জনকে শেয়ার দিতে। অবশ্যই তোমাকে পিডিএফ দেবো ভাইয়া, তুমি পেজে মেসেজ দিও, তোমাকে পিডিএফ দিব। হ্যাঁ ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। ওকে ঠিক আছে ভাই, পরবর্তী আসি। দেখো, খেয়াল করো, 2030 সালের ফুটবল বিশ্বকাপ কতটি মহাদেশ অনুষ্ঠিত হবে? পাইছি আমরা উত্তরটা পাইছিলাম একটু আগে। ঠিক আছে, এটা আমরা উত্তরটা পাইছিলাম ভাইয়া। এখন একটু পরবর্তী আসি, খেয়াল করো, এটা পাইছিলাম আমরা। এখন আসি এই যে সে কি করছে ভাইয়া? প্রথম বাংলাদেশি আয়রন লেডি মারিয়া ফেরদৌসী আক্তার দেশের প্রথম নারী হিসাবে আয়রন ম্যান 70.3 সম্পূর্ণ করেন। মানে দৌড়ান বুঝছো? দৌড়ান, পরে হচ্ছে কি করছেন? পরে হচ্ছে সাঁতার কাটছেন, সাইকেলিং করছেন, মানে অনেক কিছু করছেন বুঝছো? মানে 70.3 সম্পূর্ণ করেন, সে হচ্ছে আয়রন লেডি। তাহলে দেশের প্রথম আয়রন লেডিকে সে হচ্ছে মারিয়া ফেরদৌসী। পরীক্ষা আসতে পারে, দেশের প্রথম তোমার হচ্ছে আয়রন লেডিকে, সে হচ্ছে মারিয়া ফেরদৌসী। হ্যাঁ, আয়রন লেডি হচ্ছে মারিয়া। তাহলে দেশের প্রথম আয়রন লেডিকে, সে হচ্ছে মারিয়া ফেরদৌসী। ওকে ঠিক আছে ভাইরা, প্রিয় ভাইরা, ঠিক আছে। ওকে, পরবর্তী আসি। দেখো, এখন আসি 2030 সালের বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এই যে ভাইয়া পেজটা তো এখানেই, পেজটা হচ্ছে এই যে এখানে ভুলটা করবো তোমরা। এখানে পোলাপান যা করবে না, পরীক্ষা হলের মধ্যে দেখবে এমনি মাথার মধ্যে প্রেশার, কিন্তু দেখবা এরকম সিচুয়েশন হবে, তোমার দেখবা তুমি না করো, আল্লাহ তোমাকে না করাব, তোমার পার্শ্ববর্তী দেখবা একটা শিক্ষার্থী করতেছে, একটা প্রশ্ন দেখছে 2030 সালের মধ্যে বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে কোনটা অন্তর্ভুক্ত? এর দেখেই ফাউল দিয়ে কি করলো? দাগাই ফেলছে। আর সেই আর্জেন্টিনা কি করলো? দাগাই ফেলছে, এটা বড় করে ফেললো, এটা দাগাই ফেলছে। কিন্তু এই যে ছোট করে লেখা আছে 9, সেটা খেয়াল করে নাই, পরে যখন মিলাবে মাথা বাড়ি দেবে, ঠিক আছে, মাথা বাড়ি দেবে। হ্যাঁ, এই ভুলটা করো না ভাই, এই ভুলটা খুব কষ্টের, খুবই কষ্টের। এটা মানে নিতে পারবে না বুঝছো? সারাদিন পরিশ্রম করে এরকম একটা ভুল করলে মেনে নিতে পারবে না, খুব কষ্ট হবে, অনেক কষ্ট হবে, এটা মানতে খুব কষ্ট হবে। হ্যাঁ, এই ভুলটা করো না ভাই, যে খেয়াল করবা, একটু সময় যাক, তুমি 36 সেকেন্ড, অর্থাৎ 36 সেকেন্ড তুমি সময় পাচ্ছ একটা প্রশ্ন কমপ্লিট করার জন্য। হ্যাঁ, একটা প্রশ্ন কমপ্লিট করার জন্য তুমি 36 সেকেন্ড, হ্যাঁ 36 সেকেন্ড তুমি কি পাচ্ছ? সময় পাচ্ছ। একটু সময় যাক না। 30 সালের বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? যাক, সময় যাক, একটু যাক, প্রশ্নটা পড়ো তুমি, প্রশ্নটা পড়ো, বোঝো কি বলতে যাচ্ছে
ওনারা কি বলতে চাচ্ছে তুমি একটু বোঝো, ঠিক আছে? আমাদের দাগায় ফেলো না ভাইয়া, কষ্ট পাবা, অনেক অনেক কষ্ট পাবা। ওকে ঠিক আছে, এটা আমি পেয়ে গেছি। ওকে ভাইয়ারা, আমাকে বলো এখানে কোনটা বাদ যাবে, কোনটা অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে ব্রাজিল। এই তো একদম বলছো ব্রাজিল, উত্তর হচ্ছে ব্রাজিল। তাহলে 30 সালের বিশ্বকাপ আয়োজক দেশগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে আমার ব্রাজিল। মানে আর্জেন্টিনার মধ্যে হবে, মরক্কোর মধ্যে হবে, উরুগুয়েতে হবে, স্পেনেও হবে, হ্যাঁ পর্তুগালেও হবে, কিন্তু হবে না হচ্ছে ব্রাজিলে। হবে না হচ্ছে কোথায়? ব্রাজিলে। হ্যাঁ, একজন সাদিয়া বলতেছে যে ডিউতে আমার একটা এরকম হয়েছিল। দেখছো পারা প্রশ্ন তুমি অনেক ভুল করে ফেলবে, যার প্রশ্নটা এরকম ভুল না পড়লে খুব কষ্টের ভাই, এগুলো খুব কষ্টের। ব্রাজিল যারা বলতো 7 আপ, যারা বলতেছে ব্রাজিল 7 আপ, ব্রাজিল 2026 সালে, বুঝছো? 2026 সালে এই যে 6 দেখতে পাচ্ছ না, 6, মানে ব্রাজিল অলরেডি 5 ভাগ আপ পেয়ে নিছে। 2026 সালে যে 6 আছে, ব্রাজিলের কি হবে? কাপের সংখ্যা 6 হবে, কাপের সংখ্যা 6 হবে, দেখবা। ওকে, বলে রাখলাম এটা। দেখো পরবর্তী প্রশ্ন আসি ভাইয়া, দেখো খেয়াল করো। এই যে সে কে দেখি, আমরা একটু দেখি সে কে। সে হচ্ছে এই নারী ট্রায়াথলেট 8 ঘন্টা, দেখো 8 ঘন্টা, ওই যে মারিয়া ফেরদৌসি, দেখ খেয়াল করো, এই নারী ট্রায়াথলেট 8 ঘন্টা 18 মিনিট 26 সেকেন্ডে, মানে কয় ঘন্টা? 8 ঘন্টা 18 মিনিট 26 সেকেন্ডে সময় নিয়ে সম্পূর্ণ করেছে 1.9 কিলোমিটার। 1.9 কিলোমিটার সাঁতার, ভাই রে ভাই, মানে 8 ঘন্টার মধ্যে বিশ্রামহীন, বিরতিহীন এই 1 পয়েন্ট, মানে ধরলাম 2 কিলোমিটার সাঁতার কাটছে, মানে 2 কিলোমিটার সাঁতার, বোঝো ভাই, বোঝো 2 কিলোমিটার হেঁটে যেতে পারে, পা ব্যথা করে আমার, হ্যাঁ পা ব্যথা হয়ে যায়, সেখানে সে 2 কিলোমিটার সাঁতার কাটছে, সাঁতার কাটছে। এবং 90 কিলোমিটার সাইকেলিং, মানে 90 কিলোমিটার রাস্তা সে কি করছে? সাইকেল চালাইছে। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছো, নিউ মার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 22 কিলো। কয় কিলো? 22 কিলো। এরকম মানে 22 কিলো যদি হয়, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4 বার যাওয়া আসা, বুঝতে পারছো? মানে একবার যাবে একবার আসবে, কয়বার? 4 বার হলো না? এই 4 বার যাওয়া আসা সমান সাইকেলিং করছে 4 বার। এবং 21.1 কিলোমিটার দৌড়াইছে। ওরে বাপরে বাপ, খেয়াল করছো ভাইয়ারা, দৌড়াইছে। মানে এই যে দৌড়, মানে 21.1 কিলোমিটার দৌড়াইছেন, 1.9 কিলোমিটার সাঁতার কাটছেন এবং 90 কিলোমিটার সাইকেলিং করছেন। 90 কিলোমিটার। ওকে, হ্যাঁ জাইফানুর একদম বলছে। ওকে ভাইয়া, পরবর্তী আসি, দেখো 2030 সালের ফুটবল আয়োজক দেশ, ও বাস 34, এটা 34, এটা 30 না, কিন্তু এটা আমি ভুল করে বলছি। তাহলে এটা কি? এটা হচ্ছে 2034, ভাই এটা কিন্তু 30 না, 34। খেয়াল করো, দেখো খেয়াল করো ভাইরা, এই যে দেখো 2034 সাল, কত? 2034 সাল। এই 2034 সালে মারিয়ার কি পাওয়ার! হ্যাঁ, তাহলে 2034 সাল, কত সাল? 2034 সালে যে বিশ্বকাপটা আয়োজন হবে বা হবে, এই আয়োজক দেশ কোনটা বা কোন দেশে করবে? ওকে বলো, এটা কি? এটা হ্যাঁ সৌদি আরব, এই যে বলছে বলে ফেল, সৌদি আরব। এটা কি? উত্তর হচ্ছে সৌদি আরবে। তাহলে 2030 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ আমার কোনটা? উত্তর হচ্ছে আমার কি? সৌদি আরবে। সৌদি আরবে হচ্ছে 2030 সাল, সরি 34 সাল। 2034 সালে কি হবে? 2034 সালে সৌদি আরব কি করবে? তোমার হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করবে, বা ওই দেশে হবে আর কি, হ্যাঁ সৌদি আরবে হবে। যাই হোক, ওকে প্রিয় ভাইরা, পরবর্তী আসি ভাই, আমি পরবর্তী স্লাইডে আসি। ওকে, ফিফা দ্য বেস্ট 2024 পুরস্কার প্রদান অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই যে এটাকে বলছিলাম যে 2024 সালে বর্ষসেরা প্লেয়ার হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, বর্ষসেরা গোলকিপার হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। এই যে এই ঘোষণাটা কোথায় দেওয়া হয়েছিল? প্রশ্ন হচ্ছে এটা, মানে এই ঘোষণাটা কোথায় দেওয়া হয়েছিল? এটা কি জুরিক সুইজারল্যান্ডে দেওয়া হয়েছিল, প্যারিস ফ্রান্সে দেওয়া হয়েছিল, দোহা কাতারে দেওয়া হয়েছিল, নাকি লন্ডন যুক্তরাষ্ট্রের লন্ডনে দেওয়া হয়েছিল? কোনটা কোথায় দেওয়া হয়েছিল বলো দেখি, কোথায় দেওয়া হয়েছিল?
ওকে ওকে ভাইয়া বলো এটা এটা কি হবে, উত্তর কি হবে? সি নাম্বারটা। এটা জুলিয়াস সিজার বলছে সি নাম্বারটা, দোহা। কাতারের দোহাতে তোমার হচ্ছে কি করে, কাতারের দোহাতে এটা অনুষ্ঠিত হয়, কাতারের দোহাতে এটা কি হয়, অনুষ্ঠিত হয়। ওকে ভাইরা পরবর্তী আসে দেখো, কাতারের দোহাতে হয়েছে ফিফা বিশ্বকাপ শতবর্ষ মানে 100 বছর, কত বছর, 100 বছর পূর্তি হবে বা 100 বছর উদযাপিত হবে কত সালে? প্রিয় ভাইরা এটা পারবা, তোমরা এটা পারবা যে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হবে, এই ফিফা ওয়ার্ল্ড কাপটা তোমার হচ্ছে কত সালে 100 বছর উদযাপিত হবে। হ্যাঁ কত সালে? এটা কি 2026 সালে হবে, 2028 সালে হবে, 30 নাকি 32? কত সালে তোমার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ধর্ম নিয়ে একটা ক্লাস দিয়ে, ইসলামের ইতিহাস যেগুলো আছে, ইসলামের ইতিহাস বলতে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তারপরে মুঘল আমল, খোলাফায়ে রাশিদিন, পরে বলো সুলতানি আমল বলো, বাংলা শাহী বংশ বলো, হ্যাঁ পরে প্রাচীন রাজবংশ বলো, এগুলো নিয়ে একটা ক্লাস দিব, ঠিক আছে? এগুলো নিয়ে ক্লাস দিব ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে ফিফা বিশ্বকাপের শতবর্ষ হবে 2030 সালে কি হবে, 100 বছর উদযাপিত হবে। কারণ কি? কারণ হচ্ছে 1930 সাল থেকে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে, ঠিক 100 বছর পর, মানে 100 বছর পরে 2030 সালে কি হবে, 100 বছর পূর্তি হবে, উদযাপিত হবে 2030 সালে, 2030 সালে। ওকে ভাইয়া ওকে। পরবর্তী আসি দেখো, ডানা 36 মাস্কটটি কিসের প্রতীক? ডানা 36 এই মাস্কটটি কিসের প্রতীক? শান্তি, স্বাধীনতার, শক্তি, সাহস, সাফল্য, সমৃদ্ধি, মানে খেলাধুলা, সংস্কৃতি, কিসের প্রতীক? হ্যাঁ ডানা 36 মাস্কটটি কিসের প্রতীক? নিশরাত মিন্নে বলছো 30 সাল, ঠিক আছে ভাই। এখন আমাকে এটা বলতে হবে, ডানা 36 হ্যাঁ মাস্কটটি কিসের প্রতীক? এই যে একটু আগে যে অনেক কথা বললাম না, ডানা 36টা হচ্ছে সাদা পায়রার রূপে সাজানো হয়েছে। এখানে 36টা আছে হচ্ছে পালক আছে। এই ডানা 36টা এটা কিসের প্রতীক? শান্তি, স্বাধীনতার, শক্তি, সাহসের, সাফল্য, সমৃদ্ধির, এগুলো হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতি, কোনটা? ওকে সাড়ে দাঁড়ালাম আর কি। তাহলে দেখো এটা উত্তর কি হবে ভাইয়া? উত্তরটা কি? উত্তর হচ্ছে আমার এই যে এটা, উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা ভাইয়া, উত্তর হচ্ছে আমার কি এই নাম্বারটা, ঠিক আছে? শান্তি ও স্বাধীনতার প্রতীক হচ্ছে এই ডানা 36। ডানা 36 প্রতীক হচ্ছে এই যে এটা, শান্তি ও স্বাধীনতার। প্রিয় ভাইরা এটা শেষ আমার। ওকে পরে আসি দেখো, এটা কি? ডানা 36 মাস্কটের ডানা পালকের সংখ্যা কত এবং এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দেখো ডানা সংখ্যা কত বলছে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা খেয়াল করো, ডানা 36 মাস্কটের ডানা পালকের সংখ্যা কত? ডানা মানে জানাকের মধ্যে যে পালক আছে, পালক, এই পালকের সংখ্যা কয়টা? পালকের সংখ্যা হচ্ছে কয়টা ভাইয়া? কয়টা? 36টা। কয়টা? 36টা। এবং বলা হয়েছে এর অর্থ কি, মানে এই যে 36 ডানা আছে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যা 36 দিনের গণ আন্দোলনের স্মারক, মানে চিহ্ন। ওই যেটা বলছিলাম না যে 36শে জুলাই, 36 দিন যে আন্দোলন, হ্যাঁ ওই 36 দিন যে আন্দোলনটা হয়েছিল, আন্দোলনের প্রতীক হিসাবে 36টা ডানা আর কি, 36টা পালক আর কি। হ্যাঁ 36টা পালক। সঠিক উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে আমার কি, আমার বি নাম্বার সঠিক উত্তর, ঠিক আছে? ওকে ওকে 36টি। ওকে ডান, এটা আমার হয়ে গেছে ভাইয়া। পরবর্তী প্রশ্ন আসি দেখো, পরবর্তী প্রশ্ন, বিপিএল এ 2025-এর থিম সং, হ্যাঁ সং আর কি গান, থিম সং, হ্যাঁ সং, থিম সং মানে বিপিএল এর 25 সালের থিম সং যেটা ছিল, এই থিম সং এর কিছু লাইন কে রচনা করেন? মানে থিম সং যখন হয়েছে, থিম সং এর কিছু লাইন তখন হচ্ছে একজন ব্যক্তি, যে মহান ব্যক্তি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি রচনা করেছিলেন। একটু বলো দেখি কে? একজন ব্যক্তি থিম সং রচনা করেছিলেন। থিম সং রচনার মধ্যে কিছু লাইন কে রচনা করেছিলেন থিম সং এর মধ্যে? হ্যাঁ আমাকে একটু বলো যে এলওবিপিএল এর মধ্যে কি রচনা করেছিলেন কে? এই যে একজন একটা এসো দেশ বদলাই পরে পৃথিবী বদলাই, এরকম একটা কথা আছে আর কি। হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তো গুড। তাহলে এই বিপিএল এর 2025 সালের থিম সং এর কিছু লাইন রচনা করেন কে? সে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, মনে রাখবে এটা। ওকে ডক্টর মোহাম্মদ ইউনূস পেলাম। পরে আসি দেখো, উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার খেতাবপ্রাপ্ত ব্যক্তি কে? উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার মানে দাবা খেলার মধ্যে, দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার, দাবা খেলা যারাই হয় আর কি, দাবা খেলা, হ্যাঁ দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার, অর্থাৎ উপমহাদেশের মধ্যে, ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম গ্র্যান্ড মাস্টার খেতাবপ্রাপ্ত ব্যক্তি কে? হ্যাঁ সে হচ্ছে বাংলাদেশি ভাই, বুঝছো?
সে কে? বিশ্বনাথ আনন্দ, নিয়াজ মোর্শেদ, ডুমরাজ গুকেশ, নাকি হচ্ছে পার্থিবান নেগি? হ্যাঁ একদম বলো, উত্তরটা বলে ফেলো ভাইয়া দেখি। একদম বলছে নিয়াজ মোর্শেদ। মুজিব বলছো নিয়াজ মোর্শেদ হবে ভাইয়া। এই যে তাহলে উপমহাদেশে হ্যাঁ উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খ্যাতিপ্রাপ্ত ব্যক্তি কে? সে হচ্ছে আমার এই যে বি নাম্বারটা, নিয়াজ মোর্শেদ। শুরু করতে হচ্ছে আমার নিয়াজ মোর্শেদ প্রিয় ভাই। হ্যাঁ শুরু করতে হচ্ছে নিয়াজ মোর্শেদ। এখন একটু দেখবো, মানে আমরা নিয়াজ মোর্শেদকে নিয়ে একটু দেখবো। হ্যাঁ একটু দেখবো সে কি আসলে কিভাবে কি বলছে না বলছে একটু দেখবো আমরা। খেয়াল করো ভাইরা, এই নিয়াজ মোর্শেদ পাইলাম। এখন দেখি এই সেই ব্যক্তি, এই সেই নিয়াজ মোর্শেদ। হ্যাঁ এই সে নিয়াজ মোর্শেদ, তাকে নিয়ে একটু আমরা দেখবো, একটু আলোচনা করি। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, তার সামনে দাবাগুলি এখানে বসে আছে, দাবা নিয়ে বসে আছে। এখন সে মোটা হয়ে গেছে, বুঝছো? বসে বসে খেলাধুলা করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে মোটা হয়ে গেছে আর কি। হ্যাঁ নিয়াজ মোর্শেদ ভাই, এই নিয়াজ মোর্শেদ ভাই জন্ম হচ্ছে 13ই মে 1966 সালে, মানে আগের মানুষ। 1966 সালে তার জন্ম। তিনি একজন বাংলাদেশি। তিনি একজন কি সবচেয়ে বড় কথা, তিনি হচ্ছে বাংলাদেশি দাবা গ্র্যান্ড মাস্টার। 1927 সালের 21 বছর বয়সে, কত বছর বয়সে? 21 বছর বয়সে তিনি প্রথম দক্ষিণ এশিয়ার হিসাবে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেন। ওকে, তাহলে আমি শুরু করতে পাইলাম কি ভাইয়া? আমি শুরু করতে পাইলাম যে খেতাব অর্জন করেন মাত্র 21 বছর বয়সে ছিলেন। দক্ষিণ এশিয়ার হিসাবে তিনি গ্র্যান্ড মাস্টার হিসাবে খেতাব অর্জন করেন কে? সে হচ্ছে নিয়াজ মোর্শেদ। সে হচ্ছে আমার এই নিয়াজ মোর্শেদ ভাই। ওকে নিয়াজ মোর্শেদ, ঠিক আছে। পরবর্তী আমি প্রশ্ন আসি। ওকে আমার ডান, এটা আমার ডান, এটা আমার কি হয়ে গেছে? শেষ, ডান। পরবর্তী প্রশ্ন আসি, খেয়াল করো ভাইরা, প্রিয় ভাইরা খেয়াল করো। এটা হচ্ছে আমার কি? নিয়াজ মোর্শেদ পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন বলতে এটাই আমার এখানে শেষ, ঠিক আছে ভাই? এখানে আমার শেষ, নিয়াজ মোর্শেদ ভাই পড়তে আসছি। তো এই যে ক্লাসগুলো তোমাদেরকে দেখাইলাম, যে স্লাইডগুলো তোমাদের দেখাইলাম, হ্যাঁ এই স্লাইডগুলো তৈরি করতে আমার অনেক সময় লাগছে। তোমার স্লাইডগুলো সবগুলো দিব ইনশাল্লাহ, কোনো টেনশন করিও না, ইনশাল্লাহ দিয়ে দিব খুব শীঘ্রই। তোমরা যার সাথে পেজে মেসেজ দিবা, যারা শেয়ার দিয়েছো এটা পেজে মেসেজ দিবা, আমাকে একটু বলবা প্রিয় ভাইরা, আমাকে একটু ছোট্ট করে বলবা যারা ক্লাস করছো। হ্যাঁ আমি সিউ বলবো না আজকে, আজকে জাস্ট কি করবা? আজকে ছোট্ট করে বলবা আলহামদুলিল্লাহ। কি বলবা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, এখন ইনশাল্লাহ ঠিক ইনশাল্লাহ বলার পরে একদিন আলহামদুলিল্লাহ বলবা ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু বলো, আলহামদুলিল্লাহ একটু কষ্ট করে বলো। হ্যাঁ একটু বলো। হ্যাঁ ভাই শেষ, অনেক কষ্ট দিলাম তোমাদেরকে। হ্যাঁ একটু ইয়োসা পর্যন্ত বলছে ভাই ক্লাসে শেষ করলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটু যা ছোট করে বলে ফেলো, একটু আলহামদুলিল্লাহ বলে ফেলো। হ্যাঁ একটু বলো ভাইয়ারা। জন্ম আসবে না ভাইয়া, না ভাই জন্ম আসবে না, জন্ম পড়া দরকার নেই ভাইয়া, জন্ম আসবে না ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, ভয় পাওয়ার কিছু নাই। ওকে একটু বলে ফেলো ভাইয়া, আমাকে একটু কষ্ট করে বলে ফেলো আলহামদুলিল্লাহ, বলে ফেলো একটু কষ্ট করে। হ্যাঁ সবাই নামগুলো পড়বো আমি, যারা যারা আলহামদুলিল্লাহ বলবা আমি সবাই নামগুলো পড়বো, এখন সবাই নামগুলো পড়বো। দেখি কে কে বলতেছো দেখি। হ্যাঁ দেখি আমি, আমার দেখতে পাই তাসফিয়া তাবাসসুম বলছে আলহামদুলিল্লাহ, ফাতেমাতুজ জোহরা বলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ টেলিগ্রাম বিল্লাল বলছো টেলিগ্রাম পিরিয়ডটা দিন, অবশ্যই টেলিগ্রাম পিরিয়ডটা দিব। হ্যাঁ তারপরে ইসরাফিল আলী বলছে আলহামদুলিল্লাহ। সাদিয়া ইসলাম, তারপর বলছো মাকসুদা খানম জান্নাতি বলছো, লিলি বলছো, তারপর হচ্ছে দিশা, হ্যাঁ তারপর হচ্ছে সুপনা ক্লোথস বলছো, তারপর হচ্ছে জেবা শেখ বলছো, তারপর হচ্ছে সাদিয়া ইসলাম প্রিয়া বলছো। ওকে হ্যাঁ তারপর নাদিয়া রিদি বলছো, তারপরে স্মৃতি আচার্যি বলছো, ঠিক আছে ভাইয়া। তারপর হচ্ছে হারুন কি হুররাম সুলতান বলছো, তারপর হচ্ছে কাকুলি বলছো, হ্যাঁ কাকুলি বলছো আলহামদুলিল্লাহ। ফারিহিয়া কাউনাইন, তারপর হচ্ছে কি ফাউজিয়া সুলতানা সীমা বলছো, কাশফি আইনিন বলছো, সাদিয়া ইসলাম প্রিয়া কাজী বলছো, রিফা 3 পেজ হয়ে গেছে, রিফা বলছে আমার 3 পেজ হয়ে গেছে ভাইয়া। আফিয়া জাহিন অনন্যা, আতিক ঠিক আছে ভাইয়া, ফরহাদ মোহাম্মদ আতিক, সুমিয়া নিশু বলছো, তারপর সানজিদা আক্তার, সব সানজিদা সাদিয়া, তারপর হচ্ছে কি আরে সাদিয়া সানজিদা
সুমাইয়া, এরাই দেখি বেশি। হ্যাঁ, সুমাই তাবাসুম আসছে। যেই সাবা বলছো, ওকে ভাইয়া ঠিক আছে। ফিজ চলে আসছো, আরশি, তারপর হচ্ছে মুবাশশিরা, হ্যাঁ, তানজিনা আক্তার, ঠিক আছে ভাইয়া। তাহলে এই যে ক্লাসের মধ্যে করাইলাম, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা শেয়ার দিয়েছ, যারা ক্লাসটা করেছো। ক্লাস সুন্দর মতো রাখবা। খুব শীঘ্রই এই যে ক্লাসগুলো করতেছো না, খুব শীঘ্রই তোমাদের সাথে হয়তো দেখা হবে। যারা এই ইউনিটের পরীক্ষা দিবা, আমরা ইউনিটের সময় ভর্তি পরীক্ষার সময় থাকবে এখানে, একটু দেখা করে যেও, ওয়াইদের সাথে একটু দেখা করে যেও, একটু কথা বলে যেও, পরীক্ষা এমন হয়েছে একটু দেখা সাক্ষাৎ করে যেও, ঠিক আছে? আমরা থাকবো। আর বি ইউনিট যখন পরীক্ষা হবে তখন থাকবো, আবার যখন সি ইউনিট পরীক্ষা হবে তখন থাকবো, ডি ইউনিট পরীক্ষা তখন থাকবো, B1 B2 থাকবো ভাই। আমাদের ক্যাম্পাস, আমি ক্যাম্পাসের মধ্যে আছি ভাইয়া, ক্যাম্পাসের মধ্যে দাঁড়াই ক্লাস দিচ্ছি। তোমরা যখন আসবা একটু কথা বলিও, দেখা করিও ভাই। পরীক্ষা যেমনই হোক একটু কথা বলিও, দেখা করিও, সাক্ষাৎ করিও, জাস্ট কুশল বিনিময় করিও। ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই। সেই কামনা বা সেই শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।